আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। অনেক অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। এটা মূলত একটা ট্যুর ব্লগ। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মইনট ঘাট, পদ্মা নদীর পার। গুগলের ম্যাপ বলতেছে আমাদের স্টার্টিং পয়েন্ট অর্থাৎ আসাদ গেট থেকে ঘাটের দূরত্ব মোটামুটি 45 কিলোমিটারের মতো। আর আমাদের যেতে সময় লাগবে 1 ঘন্টা 30-40 মিনিট। বাই দ্য ওয়ে, আজকে আমাদের বাইক হচ্ছে মোট 5টা। আমরা ট্যুরমেট মোট 7 জন। আমি, আমার কলিগ সোবহান, আমিনুল, দোয়েল ভাই, হজরত ভাই, আর আর দুইজনের নাম অবশ্য জানি না এখনো। এখন বাজে সকাল 7টা। আছি এখন মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে। আশা করি সকাল 8:30 পৌনে 9টা নাগাদ ঘাটে পৌঁছে যাবে। দেখছেন অবস্থা, রং সাইডে আসতেছে। এদের মতো কয়েকটা কুলাঙ্গার বাইকারের জন্য সব বাইকারদের দুর্নাম হয়। সকালবেলা, এই সকালবেলা কেন রং সাইডে আসতে হবে ভাই? রাস্তা তো জ্যাম নাই। ডান পাশে রাস্তার অবস্থা দেখেন, চমৎকার কাদা। মনে করেন এই কাদার উপর দিয়ে আপনি যাইতেছেন আর হঠাৎ করে আপনার ব্রেক করা লাগলো, কি অবস্থাটা হবে তখন? ওই যে দেখেন এক নবপুত্র আসতেছে ভ্যান চালায়া। মাঝে মাঝে কি মনে হয়, ঢাকা শহরে বাইক না চালায়া এইটা টাকা দিয়া 2টা টেসলা ভ্যান বা রিক্সা কিনি, একটা নিজে চালাই আর একটা ভাড়ায় খাটাই। ঘুরায় ঘুরা হইলো, সাথে টাকাও আসলো। অবস্থা দেখেন, গাড়িতে ইন্ডিকেটর লাইট লাগায় রাখছে শোপিস হিসাবে, টার্ন নিতে হয় হাত দেখায়া। আমরা এখন একটা ছোট নদী পার হব। যদিও এই নদীতে কোনো লঞ্চ, স্টিমার, হাঙর, কুমির, অ্যানাকোন্ডা কিংবা জলপরি কিচ্ছু নাই। আমি হতাশ। হালকা একটু বৃষ্টি হলেই ঢাকায় যেসব নদী তৈরি হয়, আপনারা সেই সব নদীতে এইসব প্রাণী দেখতে চান কিনা কমেন্টে জানাবেন। ভাই রে ভাই, রাস্তায় কাদার অবস্থা দেখেন, সামনের ব্রেকে হাত দিতেই ভয় লাগতেছে। এটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী সেতু বা বসিলা সেতু। এই ব্রিজটা পার হলে আমরা মূলত ঢাকা সিটির বাইরে, তখন আমরা পৌঁছায় যাবো হচ্ছে কেরানীগঞ্জ উপজেলায়। ও, বাই দ্য ওয়ে, ব্রিজের নিচে যে নদী, সেই নদীটার নাম কি বলেন তো? পারলে কমেন্টে জানান। ওকে, আমরা এখন লিটারালি ঢাকা সিটির বাইরে। বসিলা ব্রিজ পার হলেই এই জায়গাটার নাম হচ্ছে আরশিনগর। নামটা সুন্দর না? আমি একদিন না দেখিলাম তারে। আমরা এখন আছি হচ্ছে কলাতিয়া বাজারে, পথের মধ্যে একটা বাজার। যেহেতু আমরা খুব সকাল সকাল রওনা দিছি, তাই বেশ দ্রুতই চলে আসছি। রাস্তায় কোনো জ্যাম ছিল না, সিএনজির উপদ্রব ছিল না। মোটামুটি 25-30 মিনিট মতো লাগছে। আমরা অন্তত আরো 5-7 মিনিট আগে পৌঁছাইতে পারতাম, কিন্তু বাইক খুব ধীরে টানছি। বিলো 50 ছিল আমাদের স্পিড। এখান থেকে আমরা যাব হচ্ছে হজরতপুর। হজরতপুর থেকে পাড়াগ্রাম হয়ে আমাদের গন্তব্যের দিকে আগায়া যাব। রোহিতপুর হয়ে প্রথমে যাইতে চেয়েছিলাম, কিন্তু বেশ কয়েক মাস আগে ওই রোডে একবার গেছিলাম রোহিতপুরে, মনেটা যাই নাই। তখন দেখছিলাম রোহিতপুরের রাস্তাটা বেশ খারাপ, তাই ওই রুটটা ধরি নেই। নতুন এই রুটটা দিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। কি রে ভাই, চিকন একটা ব্রিজ, এটা যদি আপনারা এইভাবে দখল করে দাঁড়ায় থাকেন তাহলে হইলো? এই অটো আর টেসলার জ্বালায় মনে হয় এখন মঙ্গল গ্রহে চলে যেতে হবে। যে ব্রিজটা মাত্রই পার হইলাম সেটা এক সময় স্টিলের একটা সাসপেনশন ব্রিজ ছিল। ব্রিজটা চিকন ছিল যদিও, কিন্তু এর আশেপাশে বড় বড় গাছ থাকায় পরিবেশটা খুব সুন্দর ছিল, ভাল লাগতো। এখন সেই ব্রিজও নাই, আর ব্রিজের আশেপাশের গাছগাছালিও নাই। বাংলাদেশের মানুষ আসলে হেরিটেজ খুব একটা পছন্দ করে না মনে হয়। সামনের এই মোড়টা দিয়ে ডানে গেলে হচ্ছে হেমায়েতপুর, আর বামে হজরতপুর। আমরা যাব হচ্ছে বামে।
আমরা এখন আছি হচ্ছে হযরতপুর বাজারে। ঘড়িতে সময় এখন সকাল 7:42। একটু সামনে গেলে একটা বামে মোড় আছে। সেই মোড় ধরে কিছু দূর গেলেই হচ্ছে হযরতপুরের গরুর হাট। গরুর হাটের ঠিক পাশেই হচ্ছে কালীগঙ্গা নদী। অসম্ভব সুন্দর ছিমছাম একটা নদী। আগে যখন ফটোগ্রাফি করতাম তখন কয়েকদিন পর পরই এখানে আসা হইতো। একটা প্রবলেম হয়ে গেছে। আমরা তো গুগলের ম্যাপ দেখে দেখে আসতেছিলাম। তো এই পয়েন্টে এসে গুগলের ম্যাপ আমাদেরকে বিলের মাঝখান থেকে নামা দিতেছে। বুঝছেন অবস্থা। তো আমরা গুগলের ম্যাপ ফলো না করে এলাকার একজন ভাইকে ধরলাম, রিক্সাওয়ালা। ওই যে সামনে দেখা যাচ্ছে ওনাকে। ওনার পিছু পিছু যাচ্ছি। ওনাকে বললাম যে ভাই এই সমস্যা, তো আপনি আমাদেরকে প্লিজ একটু রাস্তা বলে দিন। তো উনি বলল যে আপনি আমাকে ফলো করেন, তাহলেই হবে। এই হচ্ছে সেই ভাই, ভাইয়ের রিক্সা। খুব সম্ভবত আমাদেরকে হযরতপুরের গরুর হাটের পাশ দিয়ে যাইতে হইতে পারে। এখনো ঠিক জানি না আসলে। ভাই, ভাই, আমরা যাবো হইতেছে আসলে মৈনট ঘাট। হ্যাঁ, তাহলে কি হযরতপুর বাজারের উপর দিয়ে যাওয়া লাগবে না? বাংলাদেশের পার্সপেক্টিভে অচেনা অজানা রাস্তায় গুগলের ম্যাপ আসলে খুব একটা কার্যকর না। দেখেন, গুগলের ম্যাপ আমাকে বলতেছিল ডানের রাস্তাটা একটা ডেড এন্ড, সেখানে যাওয়া যাবে না। অথচ রিক্সা, সিএনজি এগুলা কিন্তু ওই রাস্তা দিয়ে আসতেছিল। আর গুগল আমাকে পাঠাইতেছিল বিলের মাঝখানে রাস্তাটা দিয়া। অথচ সেই রাস্তাটা একেবারে ট্রানজিটের যোগ্যই না। এখন দেখেন কতখানি রাস্তা পেছনে যাওয়া লাগতেছে। এটা দিয়ে, এটা দিয়া। ঠিক আছে, ঠিক আছে বড় ভাই, ধন্যবাদ। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, পাইছি। অবস্থা দৃষ্টে মনে হইতেছে এই রাস্তাটা চুজ করে ভুলেই করে ফেলছি। রোহিতপুর হয়ে যাওয়াটাই বেটার ছিল মনে হয়। অবস্থা দেখেন, গুগলের ম্যাপ বলতেছে বামে যাইতে, অথচ বামে নদী। কি বলছেন? কি অবস্থা? দেখায় তো বামে, বামে দেখায়, কিন্তু বামে তো নদী কোন দিকে? এটা তো ব্রিজই মনে হচ্ছে। ব্রিজ না এটা? হ্যাঁ হ্যাঁ, ব্রিজ। তাহলে ব্রিজের গোড়াটা কই? এখন তো আমরা ব্রিজে উঠবো। তাহলে ব্রিজে উঠতে গেলে সামনে যাই তো মনে হয়। হ্যাঁ, এই যে। আমরা ভেবে রাখছিলাম ময়নটে পৌঁছে তারপর ব্রেকফাস্ট করব, কিন্তু রাস্তা ওলটপালট হয়ে যাওয়ার কারণে বেশ লেট হয়ে গেছে। এখন পথেই কোথাও আমরা ব্রেকফাস্ট করে নিব, দেখি কোথায় নামা যায়। ওকে, আমরা এখন এই অংশটার মধ্যে থামছি। এটা জায়গার নাম হচ্ছে মোহাম্মদপুর, নবাবগঞ্জের মাঝির কান্দা। এখানে আমরা নামছি নাস্তা করার জন্য। তো দেখি এখানে কি কি পাওয়া যায়। আমার না তো লাগে আমার বাইকের থেকে কি ফোনটা নিয়ে নিই।
আপনি ভর্তাতে যদি খান 40 টাকা, ডিম ভাজাটা খেলে 60 সাথে ভর্তা। আচ্ছা, পরোটা শুধু না? এখানে খাবো? হ্যাঁ হ্যাঁ, নাম আমাদের পরোটা হচ্ছে, এই হচ্ছে ওনাদের খিচুড়ি। খিচুড়ির পরিমাণটা বেশ ভালো। 40 টাকা বললেন না এটা? সাথে ভর্তা থাকবে, 2 আইটেম ভর্তা থাকবে না? ভর্তা বেশি হয়, আজকে একটু কম। আচ্ছা, কোনো সমস্যা নেই। এটা কালিজিরা? হ্যাঁ। আচ্ছা, 2টা আইটেম ভর্তা। আর যদি সাথে ডিম ভাজা থাকে তাহলে হচ্ছে সেটা হয়ে যাবে 60 টাকা। ছোট ভাই নিচে খিচুড়ি, সাথে আমি খিচুড়ি নিছি। আর বাকিরা সবাই খাচ্ছে হচ্ছে পরোটা। মাত্র 40 টাকার খিচুড়ি, পরিমাণ কিন্তু বেশ ভালো। উনি বললো যে আজকে মাত্র ভর্তা 2টা, কিন্তু অন্যান্য দিন ভর্তার পরিমাণ একটু বেশি থাকে, মানে ভর্তার আইটেম বেশি থাকে। তো আমার কাছে 40 টাকা এনাফ মনে হইতেছে। টেস্ট করে দেখি। আপনি খাবার দিয়ে টাকা খান? ও, খাবার দিলে টাকা, আমি তো খাবার দেয় না। যাক, টেস্টটা খুব আহামরি না হইলেও খারাপ না। সকাল সকাল পেট ভরানোর জন্য ভালো, এবং চালটা একটু মোটা, বাট ওভারঅল 10, 10-এর মধ্যে 7। একটু টেস্ট করে দেখি। গুড। এটা হচ্ছে খালি জিরে ভর্তা, খালি একটু দিয়ে দিই। এটাও ভালো। ডিম ভাজা নিছি। ডিমটা আমরা প্রচুর তেলে ভাজছি। সকালের নাস্তা শেষে আমরা আবার রওনা দিছি। ম্যাপ বলতেছে আর মিনিট 20 লাগবে। আমরা মেবি আমাদের গন্তব্যে চলে আসছি। সামনেই পদ্মা নদী দেখা যাচ্ছে। সরি ভাই, দেখিনি। না, গ্যারেজে রাখবো কেন? গ্যারেজে রাখবো না তো। ঢুকে ঢুকে নাই ওঠার মতো। এই হচ্ছে ময়নট ঘাট। চলুন
এবারে আপনাদেরকে এই জায়গার কিছু এরিয়াল ফুটেজ দেখাই। পদ্মা পাড়ের দর্শী ছেলেরা পদ্মায় দাপাদাপি করতেছে। তো এদের দেখা দেখি আমরাও নদীতে নেমে গেলাম। পালোয়ান এক একজন ওই যে দেখা যাচ্ছে প্যান্ট চেঞ্জ করতেছে, গোসল করে উঠে গেছে। আর এই হচ্ছে আমাদের বাইকগুলো পার্কিং করা এখানে। আর এক বড় ভাই এখনো পানিতে, উনি অবশ্য পরে নামছে, উনি এখনো উঠে নাই। ভাই উঠেন, উঠবেন না? ও একটু টেস্ট করবেন? আচ্ছা। দোয়েল ভাইয়ের পিঠ পুরো জেগে আছে উটের পিঠের মতো। আর সোহান এখানে হালকা সাঁতার কাটতেছে, যদিও মনে হচ্ছে তার মাথা উঠে যাবে। দেখা যাক কি করে। আপনি 23, আপনি 38, সোহান 23, আগেরটার মতোই। আমরা এই রেস্টুরেন্টে যাবো এখন খেতে। যাক, ভিতরের ইয়া কি আমাদের নাকি ব্যাগটা কিগুলা? হচ্ছে রেস্টুরেন্টটা, এটাতে আমরা এখন আসছি। এখানে খাওয়া দাওয়া করবো আজকে দুপুরবেলায়। আমাদেরকে কিচেনটা একটু দেখাই। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে আমাদের কিচেন। কি অবস্থা, খাওয়া দাওয়ার কি আছে? খাবার দাবার আছে হচ্ছে ভাইয়া 4-5 আইটেমের ভর্তা, গুঁড়া মাছ,
তারপরে আছে হলো সরিষা ইলিশ, ভুনা ইলিশ, ভাপা ইলিশ, ইলিশ মাছ ভাজা, আচ্ছা তারপরে চিংড়ি মাছ, তারপরে ইলিশের লেজ ভর্তা আছে, মুরগি, তারপরে আপনার গুড়া মাছ আছে, গুড়া মাছের অনেক আইটেম আছে, চিংড়ির গুঁড়া আছে। আচ্ছা হচ্ছে আপনার এই যে ইলিশের সাইজগুলো দেখেন আমাদের, একদম পদ্মার তাজা ইলিশ, ফ্রেশ ইলিশ। ঠিক আছে। তারপরে আছে হচ্ছে আপনার গ্লাস কাপ মাছ আছে। না গ্রাস একদম এগুলো আমরা না খাই। হ্যাঁ ঠিক আচ্ছা আছে, মানে আছে। হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে দেখেন চিংড়ি গুঁড়া আছে, এটা যে সেই ও এটা হচ্ছে একবারে গুঁড়াটা না? হ্যাঁ একবার এটা হলো সেই দিয়ে, এটা দিয়ে ভর্তা হবে? হ্যাঁ এটা হচ্ছে অর্ডার হলে সেই ক্ষেত্রে আমরা আচ্ছা। ভর্তাগুলো করি। আর যদি সেই দিয়ে বলতে আপনার পেঁয়াজ দিয়া, কাঁচা পেঁয়াজ আর হচ্ছে হলো মরিচ দিয়ে আপনার তেল ছাড়াই করার পরে হাতে ঢেলে যে ভর্তাটা বানানো হয়। ওকে। আর এখন রেডিমেড ভর্তা কি আছে খাওয়ার মতো? রেডিমেড ভর্তা আছে ইলিশের লেজ ভর্তা, পেঁয়াজের লাল ভর্তা, তারপরে বেগুন ভর্তা আর হচ্ছে ডাল ভর্তা। আচ্ছা আমাদের তো খিদা টিদা লাগছে, জি জি। এখন কি দেওয়া যাবে? আপনি ও যেটা একটা খেলে- একটা প্যাকেজের কথা বলছিলেন বোধহয়। আপনার 4 আইটেমের ভর্তা থাকবে। হ্যাঁ। থাকবে হচ্ছে যেমন ডাল ভর্তা, বেগুন ভর্তা, তারপরে পেঁয়াজের লাল ভর্তা, ইলিশের লেজ ভর্তা, গুঁড়া মাছ, ডাল ভাত, ভাত ডাল আনলিমিটেড, 1 পিস ইলিশ মাছ ভাজা মানে ইলিশ ফ্রাই, এটা হচ্ছে 200 টাকা। ওটা কি ইলিশ ফ্রাই থাকবে, অন্য কোনো ইলিশ ওইখানে ওই প্যাকেজের মধ্যে নাই? না 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 না। আর আপনার সরিষা ইলিশ অথবা ভুনা ইলিশ অথবা ভাপা ইলিশ, ভাপা ইলিশ থাকবে 1 পিস, 4টা ভর্তা থাকবে, ডাল থাকবে, ভাত থাকবে, আর হচ্ছে গুঁড়া মাছ থাকবে, এটা হচ্ছে 350 টাকা সেম আচ্ছা। সাইজের ইলিশে। আর আপনার সরিষা ইলিশ হচ্ছে 250 টাকা, 1 পিস আচ্ছা। সরিষা ইলিশ থাকবে। আপনার ভর্তা মানে থাকবে, ওই ইলিশের বিষয়টাতেই শুধু প্রাইসটা চেঞ্জ আসবে। শুধু যদি ভাজার মধ্যে যাইতে চাই তাহলে হচ্ছে 200, 200 টাকা। আর যদি সর্ষে ইলিশের মধ্যে যাইতে চাই হ্যাঁ। তাহলে হচ্ছে 250, আর বাবা আর ভাপাতে যদি যাই তাহলে হচ্ছে 350। ওকে। আচ্ছা আমার এই বন্ধু সকল আপনারা কোথায় আসেন? বিষয় হচ্ছে ওনাদের 3টা প্যাকেজ, প্রত্যেকটা প্যাকেজের মধ্যে ইলিশ আছে। তবে বিষয় হচ্ছে ভাত ডাল আনলিমিটেড, 4 রকমের ভর্তা থাকবে, আর ইলিশের ভাজা, ইলিশ ভাজা যদি খাইতে চাই তাহলে সেই প্যাকেজটার দাম পড়বে হচ্ছে 200 টাকা। আর অন্যান্য আইটেম ঠিক আছে, শুধু ইলিশটা যদি সর্ষে ইলিশ হয়ে যায় তাহলে সেটার দাম পড়বে হচ্ছে 250 টাকা। আর সর্ষে ইলিশ বাদে আমরা যদি আরেকটু আপগ্রেড করতে চাই অর্থাৎ ভাপা ইলিশ, তাহলে সেটার দাম পড়বে হচ্ছে পার প্যাকেজ 350 টাকা। এখন আপনারা বলেন আপনারা কোনটাতে যেতে চান? 200 টাকার প্যাকেজ খেলে আমি 200 টাকার প্যাকেজেই রাজি, কোনো সমস্যা নেই, যেহেতু ডাল আছে। একটা গ্রেভি তৈরি করার জন্য ডাল তো আছেই। তাহলে এটা ওকে করে দিই না? আমরা কজন আছি? 7 জন। ওকে ভাই, আমাদের তাহলে হচ্ছে আমাদের 7টা প্যাকেজ ইলিশ ভাজা দিয়ে আর কি। কিরকম সময় লাগতে পারে? এই মাছটা ভাজবো, ভর্তা তো এই যে আপনার আসবে দেখে আপনি লেবু মশলাটা দেরি করেন, শুধু রেসে দিছি মাছ হবে। ওকে। আমাদের হলো ওই 200 টাকার প্যাকেট যেটা সেটা 7টা দিয়ে দিন। ইলিশের লেজ ভাজি হচ্ছে, আমরা একটু আপনাদেরকে, ও সরি, এটা পিস ভাজা হচ্ছে, আপনাদেরকে একটু দেখাই। এই যে ইলিশের লেজটা ভাজা হচ্ছে, ও সরি, ইলিশের পিসটা ভাজা হচ্ছে এখানে। পেঁয়াজ ছিল ভিজারে ফেলে আপনারা এই যে জি 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 আপনি কালার দেখলে বুঝেন না, না ভাই, এরা কালার দেখলে বুঝে না। তাহলে না বুঝলে আমি বুঝি, আমার বাড়ি চাতুর ভাই। আপনি তো কাজ দেখতে ভাই বুঝতে খালি মা আসেন আসেন। এটা ডালটা না? দেখেন ডালটা। জন্য এই করে আলো পাতা আচ্ছা এখানে কি মাছ কিনে পাওয়া যায়? মাছ আমরা বিক্রি করে দিই। ইয়ে কার্তিকপুর গেলে কি পাওয়া যাবে? আমরা যদি এখান থেকে বের হয়ে কার্তিকপুর ইলিশ মাছ? ইলিশ না, যে কোনো মাছ আর কি, অন্য। তাই আমি যে আপনি এই গ্লাস কাপ যেটা আছে একদম পিওর নদীর, ওটা লাগলে নিয়ে যান, আর এই ইলিশ লাগলে নিয়ে যান। আমার সীমিত লাভ দিলে ভাই, বেশি দিতে হবে। এগুলো ইলিশ কেজি কেমন? এটা ওগুলা কেজি হিসাবে কিনা না ভাই, আমাদের এখানে ওনারা কেজি পিস হিসাবে কিনে। মানে পিস কেমন? হাড়ি হিসাবে।
ওই যে দুইজন লোক কটেজে বসে আছে, বসে সুখ দুঃখের আলাপ করতেছে। ওকে, আমাদের খাবার চলে আসছে। আমরা যা অর্ডার করছিলাম 200 টাকার প্যাকেজ, আপনাদেরকে দেখাই এখন। এই যে এই হচ্ছে আমাদের খাবার, ভাত আনলিমিটেড। এইটা কি? এটা হচ্ছে ডাল না? এটা ডাল ভর্তা, ডাল ভর্তা। আর এটা পেঁয়াজ ভর্তা। আর এই হচ্ছে মাছ, যেটা মেইন ডিশ। মাছটার সাইজটা যদিও ছোট পিসগুলা। এটা হচ্ছে বেগুন ভর্তা। এটা হচ্ছে এটা কি? এটা ইলিশের লেজ ভর্তা। ইলিশের লেজ ভর্তা। আর এটা হচ্ছে পেঁয়াজ ভর্তা। এই হচ্ছে ডাল। মোটামুটি এই হচ্ছে আইটেম। এখন খাবার টেস্ট করব, টেস্ট করে দেখবো যে কি অবস্থা। না না, সবাইকে একটা এটা হচ্ছে ইলিশ মাছের লেজ। সবাইকে একটা একটা করে। বিলাল ইলিশের লেজটা দিয়ে আগে একটু টেস্ট করি। ওরে বাবা, এখান থেকে কাটা। ভাই একটাই দিছেন? কাঁচা লবণ খায় কে? পর্যাপ্ত ঝাল ইলিশের লেজের ভর্তার মধ্যে। আমি ঝালে অভ্যস্ত, বাকি কি অবস্থা জানি না। ভালো, কিন্তু ভর্তার সাথে কাটা আছে, যেটা একটু আমার কাছে একটু কনসার্নিং মনে হচ্ছে। তো এটা খুব একটা সমস্যা হওয়ার কথা না, যদি কড়া করে ভাজা হয় তাহলে এই কাটা সহই চিবিয়ে খেয়ে ফেলা যায়। ভাই লবণ আচ্ছা, না ভাই আপনি নেবেন? it was good. মা ওটাতে পড়তো লেজ ভর্তা পারে না, আপনার কিন্তু সুন্দর হয়। কাটাগুলা বের করে নেয়, হ্যাঁ বের করে তারপরে ফ্রাই করে। মাছের ভাজাটা ভালো হয়েছে। একটু ডাল ভর্তা নেব। ডাল ভর্তাটা না, আগে তো সবগুলো একটু একটু টেস্ট করতে হবে না। ডাল ভর্তাটা নিলাম, একটু টেস্ট করে দেখি। লেজ ভর্তা আছে করে দেন। নিবা দাও। ডাল ভর্তাটা লবণ একবারে কম হয়েছে, লবণ নাই বললেই চলে। ওকে, এবার কেমন বলো? এবার একটু বেগুন ভর্তাটা ট্রাই করি। আসলে এটা বেগুন ভর্তা না, হাজব ভাই যেটা বললো, এটা আসলে কম্বিনেশন অফ ভর্তা অ্যান্ড ভাজি। টেস্ট করি। দ্যাটস রাইট। এটা ভালো, এটা ভালো। ডাল ভর্তাটা চাইতে এটা ভালো, এটা খাওয়া যাচ্ছে এবং লবণটা মনে হয় হয়েছে। এটাকে আগে ডাল ভর্তাটাকে ভাব নাও। 5 out of 10 দেওয়া যায়, আর বেগুন ভর্তাটাকে 8 out of 10 দেওয়া যায়। ওইটা কি আর ইলিশ ভাজিটা করে খাও? 9 out of 10 আমি দিব। আর হচ্ছে ইলিশ মাছের কাটার, ইলিশের লেজের যে ভর্তাটা ছিল ওইটাকে 7 out of 10 দেওয়া যায়, বিকজ এটা ম্যাশ ঠিক মতো হয়নি আমার মনে হচ্ছে, আর কাটা ছিল সাথে, যেটা একটু কনসার্নিং। আর বাদ বাকি ঠিক ছিল। আচ্ছা, এবার আরেকটা ভর্তা আছে না, এবার হচ্ছে একটু পেঁয়াজ ভর্তা ট্রাই করবো। Let's try this. এখন আমরা পেঁয়াজ ভর্তাতে ভাত একটু ট্রাই করতেছি। এটা ভালো, বেগুন ভর্তাটা ভালো। ভালো হচ্ছে কোনটা? 8 out of 10। হ্যাঁ, এটার মধ্যে যথেষ্ট ঝাল। যারা ঝালে অভ্যস্ত না তারা এটা কন্ট্রোল করতে পারবে না। পেঁয়াজ ভর্তা না বলে এটাকে মরিচ ভর্তা বলা ভালো।
এটা কি অ্যাকচুয়ালি? ছোট মাছ। ছোট মাছ দিয়ে ও। একটা ছোট মাছের একটা চচ্চড়ি ওনারা নিচ্ছে এক্সট্রা, এটা প্যাকেজের বাইরে। প্যাকেজের মধ্যেই, আচ্ছা হ্যাঁ, এইটাও প্যাকেজের মধ্যেই। কিভাবে কিভাবে আসছে আমি জানি না, কিভাবে আসছে সেটা জানার দরকার নেই, পেটে গেলেই হলো এবং স্বাদটা ভালো হইলে হলো। এখন একটু টেস্ট করে দেখি। ভাত তো পর্যাপ্ত পরিমাণে আছে এখনো। দিতে পারে নাকি? আচ্ছা, আনডিয়ান না কিছু। হ্যাঁ আর ভিতর বাইরে টেস্ট চলে যাবে। মোটামুটি আর কিছু নেওয়ার দরকার নেই, যা আছে এগুলো আচ্ছা এটা টেস্টও চলে। খাইতে পারবে, খাইলো। ভর্তা আছে মেলাগুলো। একটু আগে পেঁয়াজ ভর্তা খাই, জিভের মধ্যে ঝালের একটা প্রলেপ পড়ে গেছে, এখন যা খাইতেছি তাই ঝাল লাগতেছে, ওই জন্য অরিজিনাল টেস্টটা ফিল করতে পারতেছি না। আমার মনে হয় যে ভর্তার আগে এটা খাওয়া উচিত ছিল। মিয়াও 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 মিয়াও। ভালো আছো? মিয়াও। মিয়াও, তুমি ভালো আছো? আসো কাটা খাও, নাও খাও। যাইস না, খা। আমাদের খাওয়া দাওয়া এখন শেষ, শেষ বলতে এখনো 3 জন শেষ পর্যায়ে আছে, তারা এখনো ফিল্ড থেকে ইস্তফা দিতে পারে নাই। তো তাদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা একটু বাইরে যে কটেজের মধ্যে বসবো, সেখানে বসবো, একটু রেস্ট নিব, সাথে চা করব। আজকে বাসা থেকে চুলা গ্যাস এগুলো সব নিয়ে আসছি, এখান থেকে জাস্ট একটু পানি নিয়ে চা তৈরি করব। চা তৈরি করে সেখানে রেস্ট নিব এবং খাবো। ইয়ে করা ভিডিও করতে হবে, ওইটার দিকে একবার, এটার দিকে একবার। এটা মনে হয় অন করে আর অফ করে দিতে হবে। পানিটা নিয়ে করে তারপরে তো গরম হয়ে লিচি বাইরে থেকে ওদের তেলে গরম হয়ে যায়, অর্ধেক গরম হতে থাকলে। বউ মনে বাসায় রান্না বান্না করছিল ছোট করে, এটা অন করা আছে। অন ছিল। যাই হোক, মোট এত কিছুর প্রয়োজন নেই, তাই না? শুধু পানি একটু ধুয়ে নিয়ে আসি। এখানে ওকে, মেসের মেসে কাজ লাগবে না, চলছে কিনা দেখেন তো। সবাইকে বলছিলাম বাসা থেকে কাপ নিয়ে আসার জন্য নিজে, কিন্তু কেউ আনে নাই, এই জন্য ওয়ান টাইম কাপ কিনতে হয়েছে। যাই হোক, প্লাস্টিকের। সামনের বার আমি নিয়ে এই হচ্ছে আচ্ছা আচ্ছা অনেক চা পাতা, এই হচ্ছে চিনি। এগুলো থাকুক এখানেই। চায়ের যে আয়োজন ছিল আমাদের, সেই চায়ের আয়োজন এখন হচ্ছে। খাওয়া, রাতের খাওয়া আল্লাহ খাওয়ালে না, রাতের খাওয়া আল্লাহ খাওয়াইলে বাসায় খাওয়া। এত চা পাতা আনছেন, এটা তো বিয়ার দামাত খাওয়ান যাবে, এত এত চা পাতা আনছেন। 10 টাকা প্যাকেট ছিল না? ওই যে পার্টি আছে তো ওই পার্টি ওই যে রাখা ছিল পার্টি ওখানে হ্যাঁ সাইড দেন
একটু মনে দাও তো, আমি একটু ভালো হয় বলছি। এই চা তো পুরা কালো হয়ে গেছে, এত চা কে আনতে কইছে রে ভাই? আপনি এতগুলো দিয়েছেন কেন? আমি এতগুলো নিয়ে আসছি জন্য সবগুলো দিবেন? এই চিনি সবটি ডালা লাগবে হ্যাঁ। না না, চা চা ভালো, কড়া চা খাও। কড়া চা ভালো, এটা খুবই মজাদার। পাতি তো দেই নাই, সব পাতি তো রয়েই গেছে। অল্পই তো দিবেন, এটা তো অল্প লাগে। 50 গ্রাম তো। অনেকটা 50 গ্রাম 50 জন খাওয়া যাবে। এটা 30 টাকার চা আছে, 30 টাকার চা কত 30 জন খাওয়া যাবে। না না স্যার দেখেন কি হচ্ছে? এটা আবার খাই করে কি করবে আবার? এটা খাবেন কোথায় রাস্তা মাঝখানে আয়া? বলতেন গ্লাস নিয়ে আসতাম। জ্যাম পাই নাই। এই বাজারগুলো আসছেন? সবগুলো বাজারে কমসে কম 5-7 মিনিট লাগবে। বিকেল বেলা। আপনি স্টিলের মগ নিয়ে এসছেন? হ্যাঁ কই চিয়ার্স। চা খাওয়ার ফাঁকেই দেখলাম নদীর ধারে একটা হাডুডু খেলা চলতেছে, তো সেটাকে পাখির চোখে দেখার একটু চেষ্টা করলাম। ওকে ফ্রেন্ডস, এরপর বিকাল 3টায় আমরা ফেরার পথ ধরলাম, কারণ শনিবার ছিল, তাড়াতাড়ি বাসায় ফেরার একটা বিষয় ছিল, যেহেতু পরদিন অফিস আছে। আর ফেরার পথে আমরা রুট বেছে নিয়েছিলাম হচ্ছে ললিতপুর রুটটা। রাস্তা বেশ সুন্দর এবং ক্লিয়ার ছিল, তো ফেরার পথে আমাদের তেমন কোনো কষ্টই হয় নাই। এই তো, পরবর্তী ব্লগ কোথায় আপনারা দেখতে চান জানাবেন। আশা করছি নেক্সট ব্লগ চেয়েও সুন্দর হবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিও ভালো লেগে থাকলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের ভালোবাসাই আমাদের একমাত্র পাথেয়।